আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায় যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল আমার আঙিনা প্রজাপতি চঞ্চল উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত যত গল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে এই আনা খড়গ হাতে বসে থাকবে যেই শকুনের মাথাটা দেখবো অমনি এই জন্যই তো বললাম ভূত হয়ে আসবো। হ্যাঁ, ভূত হয়ে প্রতুলের সাম্রাজ্য আমি আবারও খুবলে দেবার জন্য ভূত হয়ে আসবো। তুমি খড়গ হাতে পাহারায় থেকো, কিন্তু আমাকে তো খুঁজে পাবে না, দেখতে পাবে না। ভূত এসে সব চেটে পুটে নেবার পর তুমি মা কালীর মন্দির থেকে প্রসাদ এনেছি, খাবে? টেবিলে রইল, খেয়ে নিও। আমি যাই, তুমি অমর বাবুকে আমার পরিকল্পনার কথাটা বলো। ওই তো উনি এসে গেছেন। নমস্কার। নমস্কার। আপনি নিশ্চয়ই মেয়ের গর্বে খুবই গর্বিত, কিন্তু আপনার চেহারার অবস্থা কেন? অঞ্জলি, স্বামীর ঠিক মতো যত্ন আত্তি করছো না। কি করব, দিনরাত খালি ভবিষ্যতের কথা ভাবে। আর ওই দুর্ঘটনাটা ঘটে যাওয়ার পর শরীরটা ভেঙে গেছে। খুব দুশ্চিন্তা যাচ্ছে বুঝি? একটু দীপাকে কলেজে ভর্তি না করা পর্যন্ত দুশ্চিন্তা যাবে না মনে হয়। ও, এ ব্যাপারে তো চিন্তার কোনো কারণই নেই। আমি তো সব ঠিক করে ফেলেছি। ও শহরে কলেজে পড়বে, আমার ওখানে থাকবে। আমি তো প্রস্তাব শুনে বললাম, উনি শুনলে খুব খুশি হবে। এত বড় ব্যাপারে তো এক কথায় সিদ্ধান্ত নেওয়া যায় না, আমি একটু ভেবে দেখি। এত ভাবার কি আছে? উনি দীপাকে মেয়ের মতো ভালোবাসেন, এতদিন চিঠিতে উৎসাহ দিয়েছেন। ওনার কাছে থাকলে দীপা খুব ভালো থাকবে। না না, এমন কোনো কথা নেই যে দীপা আমার কাছে থাকলে ঠিক থাকবে, তাহলে তোকে অসম্মান করা হয়। কিন্তু অমরবাবু, আপনাকে আমি একটুকু বলতে পারি, দীপা আমার কাছে থাকলে ভালোই থাকবে। আমি যখন বলেছি ভাবতে হবে, নিশ্চয়ই তার পিছনে কোনো যুক্তিযুক্ত কারণ আছে। আপনি বসুন, গল্প করুন। মাসি বসুন। বইগুলো পেয়ে কিন্তু আমি খুব খুশি হয়েছি। ধন্যবাদ মাসি।
তুমি এভাবে চলে এলে উনি কি মনে করলেন? আমার খুব খিদে পেয়েছে, আমি এখন চান করতে যাব। ড্রয়ারে কি খুঁজছো? খুঁজছি না, একটা জিনিস রাখছি, কি? একটা জরুরি দলিল। কিসের দলিল? তোমার সাথে আমার কথা আছে, প্রাইভেট। তুমি রান্নাঘরে খাবার দিয়ে চলে এসো। উনি বাইরের ঘরে বসে আছেন, আগে ওনাকে বিদায় করি। আশ্চর্য, উনি যেদিন প্রথম এসেছিলেন সেদিন তো একবার মুখ গোমড়া করেছিলে, আমাকে তা নিয়ে নানা কথাও শুনিয়েছিলে। আর আজকে উনি দীপার বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছেন বলে একেবারে গলে গেলে। আরও তোমরা, আমার ভীষণ খিদে পেয়েছে, তুমি আমার খাওয়ার ব্যবস্থা করো। দীপা, তুমি যদি ইন্টারমিডিয়েটে সায়েন্স নাও তাহলে কিন্তু তুমি গ্র্যাজুয়েশনের সময় আর্টস, সায়েন্স, কমার্সের যে কোনো সাবজেক্ট নিয়ে পড়তে পারো। বাট তুমি যদি কমার্স আর আর্টস নাও তাহলে কিন্তু সায়েন্স পড়তে পারবে না। এখন এটা তোমার সিদ্ধান্ত। তাহলে খাবার বেড়েছি। না না, আমি খাবো না, আমার দেরি হয়ে যাচ্ছে। এমনিতেই এখন রওনা দিলে পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে অঞ্জলি। সে কি, না খেয়ে চলে যাবে? হ্যাঁ, আমি আরেকদিন এসে জোর করে খাবো, ঠিক আছে? আজ উঠি। তাহলে মাসি, আমি কিন্তু সায়েন্সই নিচ্ছি, যদিও লক্ষ্যটা এখন স্থির হয়নি, তারপর আমি সায়েন্স নেব। তোমার যেটা ভালো লাগে সেটাই নাও। আসি, নমস্কার। নমস্কার। তোর বাবাকে বল খাবার রেডি। ছি 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 ছি। বউবার কি কোনোদিন আক্কেল জ্ঞান হবে না রে? তুই যে এক কথায় রাজি হসটি, এটা ভগবানের আশীর্বাদ। শোন, দীপা যদি ওর সাথে থাকে তাহলে পীরের লেখাপড়া শিখবে। একটা কথা মনে রাখিস অমর, দীপা একটা বিধবা মেয়ে। মা, আমি সবকিছু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিব। বাবার কি হয়েছে? এত গম্ভীরভাবে কথা বলছে কেন? তাহলে কি বাবার মত পাল্টেছে? নিজের পায়ের উপরে ভরসা রাখতে পারছি না। কোথাকার এক ঠুনকল লাঠি ছাড়া নিজের পায়ে দাঁড়াতেই পারছি না। কোথায় যাবে? মরতে যাব। মরার জন্য তো তারা কিসের? আমি আগে মরলেই তো তোর সুবিধা হয়। কিসের সুবিধে? তুই মুক্তি পাস। মুক্তি তো সে পায় যে বন্দী হয়ে থাকে। আমি তো তোমার কাছে বন্দী হয়ে নেই। তাছাড়া এখন আর আমাকে বন্দী করে রাখার ক্ষমতাটাই তোমার নেই। ভুল ভুল ধারণা নিয়ে বসে আছিস আনা। কাউকে বন্দি করতে হলে
হাত পা শিকল দিয়ে বাঁধতে হবে এমন কোনো কথা নেই। তার মানে তুমি বলতে চাইছো আমি এখনো তোমার কাছে বন্দি? বন্দি, তবে আমার কাছে নয়। তুই নিজেই নিজেকে বন্দি করে রেখেছিস। কেমন? টিকে থাকার জন্যে, বেঁচে থাকার জন্যে, সুখে থাকার জন্যে যে লোভ, সেই লোভেই তোকে বন্দি করে রেখেছে। টিকে থাকা, বেঁচে থাকা, সুখে থাকার জন্য অর্থের দরকার। সেই অর্থ তোর কাছে নেই, আছে আমার কাছে। আর সেজন্যই তুই আমার কাছে, আমি না চাইলেও বন্দী হয়ে থাকবি। তবে যেদিন তোর স্বপ্ন, ইচ্ছে, সুবিধে পূরণ হয়ে যাবে, বা অন্য কারোর কাছে এর চেয়েও বেশি অর্থ পাবি, যে তোকে বেশি অর্থ দেবে, সেই দিন তুই আমার কাছ থেকে মুক্ত হয়ে আরেকজনের কাছে বন্দী হবে। তোমার তো টাকার অভাব নেই, তারপরও তো তুমি বন্দি। অর্থ থাকলেই মানুষ বন্দি হয় না, তা তো না প্রতুল। পৃথিবীতে এক একটা মানুষ এক এক জায়গায় বন্দি। কেউ আকাঙ্ক্ষার কাছে, কেউ লালসার কাছে, কেউ বা আবার তোমার মতো নিয়তির কাছে। এই যে তোমার অসুস্থতা, এটা কি তোমার বন্দি দশা না? আমার হাতে পায়ে শিকল তো লোকে খালি চোখে দেখতে পায় না, কিন্তু তোমার শিকল, তোমার শিকল তো লোকে খালি চোখেই দেখতে পায় পুতুল। শিকল? এই লাঠিটা, এটা তোমার শিকল না? অঞ্জলি, অঞ্জলি, কি হলো, ডাকছো কেন? সে কখন থেকে বলছি যে তোমার সাথে কথা আছে। এতক্ষণ তোমার সময় হলো নাকি এখনো সময় হয়নি? আমার কি দোষ? ঘরে কি কাজকর্মের অভাব আছে? রমলা সেন গেল তো মাস্টারমশাই এসে বসলো। মাস্টারমশাইকে বিদায় করতে না করতে তোমার খিদে লেগেছে, তোমাকে খেতে দিলাম। তোমাকে খেতে দিচ্ছি শুনি টিটুমিটু খায়নি।
তাদেরকে খেতে দেবো শুনে দীপা খায়নি, দীপাকে খাবার দিচ্ছি, এদিকে শুনি যে টিটু হাত কেটে বসে আছে, তার সেবা করলাম। আমার কোনো ফুরসত আছে? আর তুমি নবাব সিরাজদৌল্লার মতো বসে বসে কৈফিয়ত চাচ্ছ। হেসো না, কি প্রাইভেট কথা সেটা বলো। দাঁড়াও। এখন দাঁড়াতে পারবো না, পা ব্যথা হয়ে আছে। আরে বাবা, ওই দাঁড়ানোর কথা বলছি না, তোমাকে অপেক্ষা করতে বলছি। একটু কিছু বললেই রেগে যাও। এই দেখো, কি এটা? একটা চেক। চেক? কিসের চেক? 10 লক্ষ টাকার একটা চেক। দীপা, আজকাল তুই বড় বেশি অধৈর্য হচ্ছিস। এই যে দুপুরে খেলি না, রাতে যা খেলি তাকে খাওয়া বলে না। আমি খাই বা না খাই তাতে তোমার কি? আমাদের দুজনের রান্না একসাথে হয়, তুই যদি না খাস খাবারগুলো নষ্ট হয় না? তাহলে তো আমার জন্য রান্না না করলেই পারো। ও বাবা, যার জন্য রান্না করি তার এত রাগ? তাহলে আমার জন্য তো শুধু শুধু কষ্ট করে রান্না করো কেন? আমি তো চলে গেলেই তোমার সুবিধা হতো। তুমি কেন বাবাকে নিষেধ করলে? নিষেধ করলাম? কি নিষেধ করলাম? এই যে রমনা মাসির বাড়িতে গিয়ে আমার পড়াশোনার ব্যাপারটা তুমি বাবাকে নিষেধ করোনি? আমি তো নিষেধ করিনি। প্রস্তাব শুনে অমর রাজি হয়নি দেখে আমি খুশি হয়েছি। ওই একই তো হলো। বাবা তো মনে মনে চাচ্ছিলেন না যে আমি রমনা মাসির বাড়িতে গিয়ে পড়াশোনা করি। আর তুমি তুমি তাতে আরো তাল দিলে। এখন আমার পড়াশোনাটাই বন্ধ হয়ে যাবে। নে মশারি গুছ, বুঝে শুয়ে পড়, কোনাটা পাত। গুছাবো না। দীপা, একটা কথা ভুলে যাস না, তুই বিধবা। ওই নচ্ছার মেয়ে মানুষটার সাথে থাকলে তোর ধর্ম সংস্কার সব চুলোই যাবে। টাকাটা তুমি নিলে? টাকা নয়, চেক। না ভাঙালে ওর কোনো মূল্য নেই। আমার মাথা ঘুরছে, এতগুলো টাকা একসঙ্গে দিয়ে দিল। বলছি তো, টাকা নয়, চেক। না ভাঙালে কিছু দেয়নি। এখন যদি ব্যাংকে ফোন করে নিষেধ করে দেয় টাকা দিতে, তাহলে কিচ্ছু দেয়নি। ও মা, তা করবে কেন? বাবা যাই বলুক না কেন, আমাকে পড়তেই হবে। আমি রমলা মাসির বাসাতেই যাব, ওখানে গিয়ে পড়াশোনা করব। কিন্তু কিন্তু বাবা যদি বাধা দেয়? না, সত্য সাধন স্যার বলেছেন পড়াশোনার জন্য সব ধরনের যুদ্ধ করতে হবে। হ্যাঁ, যুদ্ধ। আমি যুদ্ধ করব, আমি যুদ্ধ করব। মানুষের খেয়াল বলে কথা। তবে মনে হলো লোকটা একদম পাল্টে গেছে। প্রতুল বাবু কি এখন তার বউয়ের খবর নেন? জিজ্ঞেস করিনি, তবে হরদীপবাবু বললেন পাগলের নাকি একবার শেষ স্টেজে পৌঁছে গেছে, যে কোনো দিন মরে যাবে। ওই হসপিটালে টাকা দিয়ে বোধহয় দায়িত্ব খালাস। আর সেই কাজের মেয়েটা, তাকে দেখলে? সে তো আর কাজের মেয়ে না, সে তো ঘরের মালিক হয়ে বসে রয়েছে। কেমন? এমন কোনো ওষুধ নেই যা প্রতুলবাবুর শরীরে বাসা বাঁধেনি। এটা অবশ্য তার কথা।
তবু আমার কেন যেন মনে হলো যে উনি বেশি দিন বাঁচবেন না। এখন সে কাজের মেয়েটা ধান্দায় আছে সমস্ত সম্পত্তি হাতিয়ে নেওয়ার, কিন্তু আইনগত উত্তরাধিকারিণী হচ্ছে আমাদের দীপা। তুমি কি জানো কত টাকা সম্পত্তি? কত? প্রায় 15 থেকে 20 কোটি টাকা। 15-20 কোটি টাকা?